গুড ইভিনিং স্টুডেন্টস। আজকের এই ভিডিওতে আমরা ওড টু এ নাইটেঙ্গেল যে কবিতাটি আমরা শুরু করেছিলাম, আজকে এই ভিডিওতে আমরা সেই কবিতাটির বাকি অংশটুকু অর্থাৎ স্টাঞ্জা 5 থেকে আমরা ডিসকাস করতে চলেছি। এটা হচ্ছে ওড টু এ নাইটেঙ্গেল কবিতার ডিসকাশনের পার্ট 2। তো তোমরা যারা আমার পার্ট 1 এর ভিডিওটি দেখোনি তারা আগে আমার পার্ট 1 এর ভিডিওটি আগে দেখে নাও, তাহলে তোমরা প্রথম 4টি স্টাঞ্জার অর্থ খুব সহজেই বাংলায় বুঝতে পারবে। তো দেখো, লাস্ট চতুর্থ স্টাঞ্জায় আমরা দেখিয়েছি যে কবি কিভাবে নাইটেঙ্গেলের জগতে চলে গেছেন কোনো রকমের মদ বা নেশার জিনিস ছাড়াই। তিনি কবিতাকেই বেছে নিয়েছেন নিজের মাধ্যম হিসাবে ওই নাইটেঙ্গেলের জগতে যাওয়ার জন্য। তো আজকে দেখো আমরা সেই স্টাঞ্জা 5 থেকে ডিসকাস করছি। দেখো, I cannot see what flowers are at my feet, nor what soft incense hangs upon the boughs, but in embalmed darkness guess each sweet, wherewith the seasonable month endows the grass, the thicket, and the full fruit tree wild. তো কবি বলতে চাইছেন, I cannot see what flowers are at my feet. বনের ঘন অন্ধকারে কবি নিজের পায়ের কাছে কোনো ফুল ফুটেছে কি না সেটা তিনি দেখতে পাচ্ছেন না। নর হোয়াট সফট ইনসেন্স হ্যাংস আপন দ্য বোজ, নাকি তার কাছে যে গাছের ডাল রয়েছে তাতে কি ধরনের মিষ্টি সুবাস ঝুলে আছে তাও চোখে পড়ছে না। ঠিক আছে, বাট ইন এমবাউন্ড ডার্কনেস গেস ইট সুইট, wherewith the seasonable month endows the grass, the thicket, and the fruit free wild. অর্থাৎ কবি ওই ঘনে অন্ধকারে নিজের পায়ের কাছে কোন ফুল ফুটে আছে তা দেখতে পাচ্ছেন না, গাছের ডালে কি ধরনের মিষ্টি সুবাস ঝুলছে হ্যাঁ তাও তার চোখে পড়ছে না, কিন্তু এই সুরভিত ও সুবাসিত অন্ধকারের মাঝেও তিনি গন্ধ শুকে অনুমান করতে পারছেন এই ঋতু সময়ে ঘাস, ঝোপঝাড় এবং বুনো ফল গাছে কি কি ফুল প্রতিস্ফুটিত হয়েছে। তাহলে কবির অনুমান, কবির যে সেন্স, ঠিক আছে, সেই সেন্স কবি দিয়ে অনুমান করতে পারছেন যে এই ঋতুতে কি কি ধরনের ফুল ফুটতে পারে বা কি কি ধরনের ঝোপঝাড় বা ঘাস দেখা দিতে পারে। নেক্সট, white hawthorn and the pastoral eglantine, fast fading violets covered up in leaves, and mid May's eldest child, the coming musk rose, full of dewy wine, the murmurous haunt of flies on summer eves. তো খুব সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য কবি ব্যাখ্যা করেছেন। নেক্সট কয়েকটা লাইনও দেখো কবি কি বলছেন। হোয়াইট হথর্ন হচ্ছে সাদা এক ধরনের হথর্ন ফুল। তো হথর্ন কি? হথর্ন হচ্ছে এক ধরনের সুগন্ধি সাদা ফুলের গাছ। তো কবি সেখানে হোয়াইট হথর্ন অর্থাৎ সাদা রঙের হথর্ন গাছ দেখতে পাচ্ছেন। আর কি? গ্রামীণ লতাগুল্ম ইগল্যান্টাইন, দেখো, অ্যান্ড দ্য পেস্টোরাল ইগল্যান্টাইন। তাহলে পেস্টোরাল ইগল্যান্টাইন, পেস্টোরাল শব্দের অর্থ গ্রামীণ, গ্রামে যে জিনিসগুলো হয়, আর এগ্লেন্টাইন হচ্ছে এক ধরনের বুনো গোলাপ, মিষ্টি গন্ধযুক্ত এক ধরনের গুল্ম বা বুনো লতাকে বলা হয় এগ্লেন্টাইন। তো কবি এই জিনিসগুলোও লক্ষ্য করছেন। আর কি? অ্যান্ড দ্য পেস্টোরাল এগ্লেন্টাইন আর ফার্স্ট ফেডিং ভায়োলেটস, আর দেখতে পাচ্ছেন ফার্স্ট ফেডিং ভায়োলেটস। ভায়োলেটস কি এখানে? ভায়োলেট বলতে কবি নীলচে বেগুনি রঙের ছোট এবং সুবাসিত ফুলকে বলছেন, যে ফুলগুলো তাড়াতাড়ি কি হয়ে যায়? দ্রুত ম্লান হয়ে যায়। ফার্স্ট মানে তাড়াতাড়ি, ফেডিং অর্থাৎ ম্লান হয়ে যাওয়া। তো পাতার নিচে লুকিয়ে থাকা ওই দ্রুত ম্লান হয়ে যাওয়া ভায়োলেট ফুলও কবি দেখছেন। অ্যান্ড মিড মেজ এল্ডেস্ট সান, এবং মধ্য মে অর্থাৎ মে মাসের মাঝামাঝি সময়ে যে খুব সুন্দর ফুল ফোটে তাকে বলা হচ্ছে মিড মেজ এল্ডেস্ট চাইল্ড, মধ্য মে মাসের প্রথম সন্তান। তাহলে কে সেটা? সেটা হচ্ছে দ্য কামিং মাস্ক রোজ ফুল অফ ডিউই ওয়াইন, শিশিরে ভেজা সুগন্ধি মাস্ক রোজ অর্থাৎ গোলাপ, ঠিক আছে, যা কি হয়? গ্রীষ্মের সন্ধ্যায় মাছিদের গুঞ্জরণের এক প্রিয় গুহা বা আশ্রয়স্থল হয়ে যায়। কোনটা? ওই মাস্ক রোজটা। তো দেখো আবার পুরো লাইনটা দেখি আমরা। হোয়াইট হথর্ন এক ধরনের সুগন্ধি সাদা ফুলের গাছ। পেস্টোরাল এগ্লেন্টাইন মানে হচ্ছে গ্রামীণ বুনো গোলাপ বা এগ্লেন্টাইন।
ফাস্ট ফেডিং ভায়োলেটস কভার্ড আপ ইন লিভস, পাতার নিচে লুকিয়ে থাকা, খুব দ্রুত ম্লান হয়ে যাওয়া বাদামি রঙের বা নীলচে বেগুনি রঙের ফুল। আর কি মধ্য মে মাসের প্রথম সন্তান অর্থাৎ মাস্ক রোজ, ঠিক আছে, কারণ মাস্ক রোজ মে মাসের শুরুর দিকেই ফোটে, তাই মাস্ক রোজকে মিড মেজ এল্ডেস্ট চাইল্ড বলা হয়েছে, ঠিক আছে। আর কি ফুল অফ ডিউই ওয়াইন, ডিউই ওয়াইন বলতে এখানে কবি শিশির রূপী মদ, অর্থাৎ ফুলের পাপড়িতে জমে থাকা শিশির বিন্দু বা মদের মতো পবিত্র ও স্নিগ্ধ, তাকেই বলেছেন ডিউই ওয়াইন। তাহলে পুরো লাইনটার মানে কি? White hawthorn and the pastoral eglantine, fast fading violets covered up in leaves, and mid May's eldest child, the coming mask rose, full of dewy wine, the murmurous haunt of flies on summer eves. কবি গন্ধ দিয়ে চিনে নিচ্ছেন কোথায়? সেই জগতে গিয়ে, সেই নাইট অ্যাঙ্গেলের জগতে যেন তিনি পৌঁছে গেছেন, এবং এবং তিনি তার ঘ্রাণ শক্তি দিয়ে সবকিছুকে চিনে নিতে পারছেন, কারণ সেখানে আলো নেই। চতুর্থ স্ট্যান্জায় আমরা দেখেছি। তো কবি কি গন্ধ দিয়ে চিনে নিতে পারছেন? সেখানকার সাদা রঙের হথর্ন ফুল, আর গ্রামীণ লতাগুল্ম এগ্লেন্টাইন, আর পাতার নিচে লুকিয়ে থাকা দ্রুত ম্লান হয়ে যাওয়া ভায়োলেট ফুল, এবং মধ্য মে মাসের প্রথম সন্তান অর্থাৎ শিশিরে ভেজা সুগন্ধি মাস্ক রোজ বা গোলাপ, যা গ্রীষ্মের সন্ধ্যায় মাছিদের গুঞ্জরণের একটা প্রিয় আশ্রয়স্থল হয়ে যায়, ঠিক আছে। তো এইভাবে কবি প্রকৃতির খুব সুন্দর বর্ণনা করেছেন। নেক্সট স্ট্যান্জা 6, স্ট্যান্জা 6 এ কবি কি বলছেন? ডার্কলিং আই লিসেন, and for many a time I have been half in love with easeful death, called him soft names in many a mused rhyme to take in the air my quiet breath. কবি কি বলছেন? ডার্কলিং আই লিসেন, বনের ঘন অন্ধকারের মাঝে কবি চুপচাপ দাঁড়িয়ে সেই পাখির গান শুনছেন। ফর মেনি এ টাইমস আই হ্যাভ বিন হাফ ইন লাভ উইথ ইজফুল ডেথ, তিনি বলছেন যে অতীতের বহুবার তিনি শান্তি এনে দেওয়া ওই মৃত্যুর প্রেমে পড়েছেন, ঠিক আছে। কল্ড হিম সফট নেমস ইন মেনি এ মিউজ রাইম, বিভিন্ন কাব্যিক রচনায় মৃত্যুকে মিষ্টি ও সুন্দর নামে ডেকেছেন তিনি। টু টেক ইন দ্য এয়ার মাই কোয়াইট ব্রেথ, যাতে এই শ্বাস প্রশ্বাসটুকু চিরকালের মতো থেমে যায়। তাহলে তার যে যন্ত্রণা, কবির লাইফে যে যন্ত্রণা, কবি ইতিমধ্যেই টিউবারকিউলোসিস বা যক্ষা রোগের রোগী হিসাবে ধরা পড়েছেন। তিনি তার আত্মীয় স্বজন, নিজের ভাইকে এই যক্ষা রোগে মারা যেতে দেখেছেন। বিভিন্ন রকমের লাইফে তার প্রবলেম চলছিল। এই সব প্রবলেমের কারণে তিনি মৃত্যুতেই যেন কোথাও না কোথাও শান্তির পথ খোঁজার কথা এখানে বলেছেন। তাই বলছেন বনের ঘন অন্ধকারের মাঝে কবি চুপচাপ দাঁড়িয়ে পাখির গান শুনছেন। তিনি বলছেন যে অতীতে বহুবার তিনি শান্তি এনে দেওয়া মৃত্যুর প্রেমে পড়েছেন, এবং বিভিন্ন কাব্যিক রচনায় মৃত্যুকে তিনি মিষ্টি ও সুন্দর নামে ডেকেছেন, যাতে এই শান্ত শ্বাস প্রশ্বাসটুকু চিরকালের মতো যেন থেমে যায়। নেক্সট কবি কি বলছেন? নাও মোর দ্যান এভার সিমস ইট রিচ টু ডাই, এর আগেও অতীতে অনেকবার তিনি মৃত্যুকে ভালোবেসেছেন, মৃত্যুকে নিজের কাছে নিয়ে আসার চেষ্টা করেছেন, কিন্তু এখন এই বর্তমানে তার এমন পরিস্থিতি যে তিনি মনে করছেন এটা সব থেকে বেস্ট টাইম মৃত্যুকে বরণ করার। দেখো, নাও মোর দ্যান এভার সিমস ইট রিচ টু ডাই, আর এখন তার সেই অনুভূতি আগের চেয়ে অনেক বেশি তীব্র হয়েছে। টু সিজ আপন দ্য মিডনাইট উইথ নো পেন, আজকে যদি এই মুহূর্তে তিনি মারা যান তাহলে তার মনে কোনো যন্ত্রণাই থাকবে না। তিনি এই নাইট অ্যাঙ্গেল পাখির জগতে একেবারে মশগুল হয়ে আছেন। এই সময়েই তার মৃত্যুটা হলে তিনি যন্ত্রণা না পেয়েই মারা যাবেন। তাই তিনি বলছেন টু সিজ আপন দ্য মিডনাইট উইথ নো পেন, আজকে রাত্রেই, এই মধ্যরাত্রেই কোন রকম শারীরিক যন্ত্রণা ছাড়া মৃত্যুবরণ করাটা যেন একটা বিরাট পাওয়া। while thou art pouring forth thy soul abroad in such an ecstasy, ঠিক সেই মুহূর্তে যখন পাখিটি তার পুরো আত্মাকে ঢেলে চরম আনন্দে গান গেয়ে চলেছে, এই সময়ে মৃত্যু পাওয়াটা সত্যিই খুব চরম আনন্দের জিনিস হবে। কবি বলছেন নেক্সট, still wouldst thou sing and I have ears in vain, to thy high requiem become a sword. কবি কি বলছেন? still wouldst thou sing, কবি যদি মারা যান এভাবে এই গান শুনতে শুনতে,
তবুও এই পাখিটি তখনও একইভাবে যেন গান গেয়ে যায়, কিন্তু কবির কান তখন শোনার জন্য আর থাকবে না। যদি কবি মারা যান এভাবেই এই নাইট অ্যাঙ্গেলের গান শুনতে শুনতে, কিন্তু ওই নাইট অ্যাঙ্গেলের গান তো থামবে না, কিন্তু পড়া কপাল যে কবির কান তখন আর সেই গান শোনার মতো অবস্থায় থাকবে না। তখন তিনি এই মহান শোক সঙ্গীত বা প্রার্থনা সঙ্গীত শুনতে অক্ষম এক টুকরো মাটিতে পরিণত হবেন। তাই বলছে স্টিল উডেস দাও সিং, তুমি তখনও গান গাইবে। অ্যান্ড আই হ্যাভ ইয়ার্স ইন ভ্যান, আমার ব্যর্থ কান সেই গান তোমার আর শুনতে পাবে না। টু দাই হাই রিকুইম, দেখো আর ই কিউ ইউ আই ইএম, রিকুইম শব্দের অর্থ হচ্ছে মৃতের আত্মার শান্তির জন্য প্রার্থনা বা শোক সঙ্গীত। এখানে নাইট অ্যাঙ্গেল পাখির গানকে একটি বিষাদ মাখা শোক সঙ্গীতের সাথে কবি তুলনা করেছেন। তো রিকুইম শব্দের অর্থ হচ্ছে এটাই। আর বিকাম এ সোড, সোড অর্থে এখানে মাটির ঢেলা বা মৃতদেহে পরিণত হওয়া, কবরে যাওয়ার পর মাটির সাথে মিশে যাওয়া বা মাটির টুকরো হয়ে যাওয়া, এই কথাটাই কবি বলছেন। তাহলে কবি চাইছেন আজ যখন তিনি এই নাইট অ্যাঙ্গেল পাখির এত সুন্দর মিষ্টি মধুর গান শুনছেন, এই মুহূর্তেই যদি তার মৃত্যু ঘটে যায় তাহলে সেটা তার পক্ষে চরম পাওয়া হবে কবির কাছে। তিনি দুঃখ কষ্ট যন্ত্রণা ভুলে রয়েছেন, এখনই মৃত্যুটা ভালো, কষ্টের দ্বারা মৃত্যু তিনি চাননি। তাই এই মুহূর্তে মারা গেলে তিনি কষ্ট পাবেন না। প্লাস তার আরেকটা ভালো জিনিস কি হবে, যে এখন যেহেতু এই নাইট অ্যাঙ্গেল পাখিটা ভালো গান গাইছে, আর তিনি যদি এই মুহূর্তে মারা যান, তার মৃত্যুর পরেও ওই নাইট অ্যাঙ্গেল পাখিটা গান গেয়ে যাবে, যেটা তার পক্ষে একটা বড় পাওয়া হবে। সেই গানটাই যেন হবে কবির মৃত্যুর পর তার শেষ গান, বা তার মৃতদেহের উপর একটা যেন শোক সঙ্গীতের মতো এই গানটা চলতেই থাকবে। তাই এখনো তিনি মারা যেতে চান। তারপর দেখো কবি স্টানজা 7 এ কি বলছেন, thou wast not born for death, immortal bird, no hungry generation strayed thee down। এবার তিনি ওই পাখিটার অমরত্বের কথা বলেছেন। কবি কি বলেছেন, thou was not born for death, তুমি কিন্তু মৃত্যুর জন্য এই পৃথিবীতে আসনি। ইমর্টাল বার্ড, ইউ আর ইমর্টাল, তুমি হচ্ছো অমর। কবি নাইট অ্যাঙ্গেল পাখিকে অমর বলে সম্বোধন করেছেন এবং বলেছেন যে এই পাখি মৃত্যুর জন্য জন্ম নেয়নি। নো হাংরি জেনারেশন ট্রেড দি ডাউন, মানব জাতির মতো লোভী এবং ধ্বংসাত্মক প্রজন্মগুলো এই পাখিকে পদদলিত বা ধ্বংস করতে পারে না। ব্যক্তি পাখি মারা গেলেও পাখি মারা গেলেও তার প্রজাতির গান চিরকাল বেঁচে থাকবে। মানে বার্ড অ্যাজ এ হিউম্যান বিং বা অ্যাজ এ কি বলবো ন্যাচারাল বিং, তার তো মৃত্যু হবেই, কিন্তু সেই পাখিটি যে গান, তার প্রজাতি, এই পাখিটার পুরো জেনারেশন যে গান গেয়ে যায়, সেই গানটা চিরকাল বেঁচে থাকবে। তাই বলছে কবি যে তুমি হচ্ছে অমর পাখি, ঠিক আছে, কোন রকমের ক্ষুধার্ত বা ধ্বংসকারী প্রজন্ম তোমাকে শেষ করতে পারবে না। তো ধ্বংসকারী প্রজন্ম বলতে কবি কি বুঝিয়েছেন, এই যে একটার পর একটা মানব প্রজন্ম যারা সবকিছু ধ্বংস করে দিচ্ছে এবং সবকিছুকে মুছে দিচ্ছে, সেই মানব জাতির যে প্রজন্মের পর প্রজন্মের যে ইতিহাস, সেটাকে কবি বলেছেন হাংরি জেনারেশন। কিন্তু সেই হাংরি জেনারেশনও কখনোই পারবে না আমাদের নাইট অ্যাঙ্গেল পাখির গানকে মুছে দিতে। আর কবি কি বলেছেন, দ্য ভয়েস আই হিয়ার দিস পাসিং নাইট ইজ হার্ড ইন এনসিয়েন্ট ডেজ বাই এম্পারার এন্ড ক্লাউন। এই গান আজকের নয়, এই গান যুগ যুগ ধরে চলে আসছে। দেখো কবি কি বলছে, দ্য ভয়েস আই হিয়ার, আজকে যে গান আমি শুনছি, দিস পাসিং নাইট, এই যে রাত্রিতে যাওয়ার সময় যে গান আমি শুনছি, এটা আগেও শোনা হয়েছিল। ইন এনসিয়েন্ট ডেজ অর্থাৎ প্রাচীন কালে, বাই এম্পারার এন্ড ক্লাউন, বিভিন্ন রাজার দ্বারা, সম্রাটের দ্বারা, এবং বিভিন্ন দরিদ্র মানুষ যারা বোকা জোকারের মতো ছিল, তারাও এই গান শুনেছিল। অর্থাৎ গান হচ্ছে কালজয়ী, ঠিক আছে। দ্য ভয়েস আই হিয়ার দিস পাসিং নাইট ইজ হিয়ার্ড ইন এনসিয়েন্ট ডেজ বাই এম্পারার এন্ড ক্লাউন। কবি যে পাখির গান এই রাতের অন্ধকারে শুনছেন, ঠিক একই গান প্রাচীনকালে রাজা মহারাজাদের পাশাপাশি সাধারণ দরিদ্র মানুষ বা বোকা জোকাররাও শুনেছিল। অর্থাৎ এই গান কালজয়ী। নেক্সট, perhaps the self same song that found a path through the sad heart of Ruth when sick for home she stood in tears amid the alien corn। কবি কি বলছেন,
কবি বলছেন পারহ্যাপস দ্য সেলফ সেম সং দ্যাট ফাউন্ড এ পাথ, হয়তো এই গান একদা এক সময় রুদ শুনেছিল। রুথকে বাইবেলের একটা চরিত্র, দেখো RUTH, রুথ। বাইবেলের ওল্ড টেস্টামেন্টের যে বুক, সেখানে বুক অফ রুথ এর একটি চরিত্র, যিনি স্বামী হারিয়ে বিদেশে প্রবাসীর জীবন কাটিয়েছিলেন, যিনি মনোকষ্টে ও স্বদেশের টানে কাতর ছিলেন, সেই রুথের কথা বলছেন কবি এখানে। তো কবি কল্পনা করছেন এটি হয়তো সেই একই গান যা বাইবেলের চরিত্র রুথ এর বিষাদগ্রস্ত হৃদয়ে সান্ত্বনা এনে দিয়েছিল। কবি ভাবছেন যে রুথ, যার উল্লেখ বাইবেলে রয়েছে, বেচারা স্বামী হারিয়ে প্রবাসী হয়ে বিদেশে জীবন কাটিয়েছিলেন দুঃখ কষ্টে, সেই রুদও হয়তো এই নাইটেঙ্গেল পাখির গান শুনে সান্ত্বনা পেয়েছিল একদা এক সময়। ঠিক আছে, তো কবি সেটাই বলছে। ঠিক আছে, তো থ্রো দ্য স্যাড হার্ট অফ রুথ ওয়েন সিক ফর হোম, যখন তার বাড়ির পথে মন আনচান করছিল, সি স্টুড ইন টিয়ার্স এমিড দ্য এলিয়েন কোন, ওই প্রবাসী ক্ষেত্রে যখন সে একেবারে কান্নায় ভেঙে পড়েছিল, তখন তাকেও সান্ত্বনার বিশ্বাস দিয়েছিল এই নাইটেঙ্গেল পাখির গান। যখন সে নিজের দেশের কথা মনে করে কান্নায় ভেঙে পড়েছিল এবং প্রবাসীর মতো ভিন দেশের শস্য ক্ষেত্রে দাঁড়িয়েছিল, তখন হয়তো এই গান তারও মনে ঘর করে নিয়েছিল। নেক্সট, the same that of times hath charmed magic casements opening on the foam of perilous seas in fairy lands forlorn। আর কি বলছেন, the same that of times hath, আর এই গানটা অনেক সময় অন্য কাজও করেছে। কি রকম, এই একই গান বহুবার জাদুকরী ও রূপকথার জানালাকে বিমোহিত করেছে, যে জানালাগুলো বিপজ্জনক সমুদ্রের ফেনা এবং মানুষের অগোচরে থাকা বা হারিয়ে যাওয়া রূপকথার দেশের থেকে উন্মুক্ত ছিল। ঠিক আছে, সেই ম্যাজিক কেসম্যান, জাদুকরি জানালা, অর্থাৎ রূপকথার রাজপ্রাসাদের পুরনো এবং রহস্যময় জানালা। আর কি, পেরেলিয়াস সিজ, অর্থাৎ বিপদ সংকুল ও অজানা সমুদ্রের ঢেউ। আর ফেরি ল্যান্ড ফরলোন, অর্থাৎ মানুষের কল্পনার রাজত্ব বা রূপকথার নির্জন ও অবহেলিত জগৎকে ফেরি ল্যান্ড ফরলোন বলছেন। তাহলে এখানে কবি কি বলতে চাইছেন, কবি বলতে চাইছেন যে এই গান তিনি একা শোনেননি, এই গান এক সময় বাইবেলের একটা চরিত্র রুদ, সেও শুনেছিল এই একই গান বহুবার জাদুকরী ও রূপকথার জানালাকে বিমোহিত করেছে, যে জানালাগুলো বিপজ্জনক সমুদ্রের ফেনা এবং মানুষের অগোচরে থাকা বা হারিয়ে যাওয়া রূপকথার দেশের দিকে উন্মুক্ত ছিল। তো এই হচ্ছে কবির বিষয়। এরপর আমরা দেখব এই কবিতার সবচেয়ে ইম্পর্টেন্ট স্টাঞ্জা, যেটা হচ্ছে এই কবিতার শেষ স্টাঞ্জা, অর্থাৎ স্টাঞ্জা 8। দেখো কবি কি বলছেন, forlorn the very word is like a bell to toll me back from thee to my soul self। এতক্ষণ কবি বেশ আরামসে মন্ত্রমুগ্ধ হয়ে যেন ওই নাইটেঙ্গেল পাখির জগতে পৌঁছে গিয়েছিল তার গান শুনতে শুনতে। হঠাৎ এই ফরলোন শব্দটা যেই তিনি উচ্চারণ করলেন মনে মনে, তিনি আবার যেন একটা ঘন্টার মতো তাকে যেন আবার নিজের দেশে ফিরিয়ে দিল। ঠিক আছে, আগের স্তবকের শেষ শব্দ ফরলোন, অর্থাৎ একা বা পরিত্যক্ত বা নিঃসঙ্গ, এই কথাটি যেন কবির কানে একটা গির্জার শোকের ঘন্টার মতো বেজে ওঠে। এই শব্দটি কবিকে জাদুকরী কল্পনা বা পাখির দুনিয়া থেকে ধাক্কা মেরে ফিরিয়ে আনে তার নিজের একাকী ও বাস্তব জীবনে। ঠিক আছে, তো এই হচ্ছে ব্যাপার। তখন কবি আবার নিজের জীবনে ফিরে আসে। তাই এবার কবি কি বলছেন, এডিউ দ্য ফ্যান্সি ক্যান নট চিট সো ওয়েল অ্যাজ হি ইজ ফেম টু ডু ডিসিভিং অ্যাল। এডিউ, কবি যেন সেই পাখির কাছে বিদায় নিচ্ছেন। এডিউ শব্দের অর্থ হচ্ছে বিদায়। এডিউ হচ্ছে একটা ফারসি শব্দ যার অর্থ বিদায় জানানো। তাহলে কবি এবার বিদায় নিচ্ছেন নাইটেঙ্গেল পাখির কাছে। ঠিক আছে, তিনি বুঝতে পারছেন যে মানুষের কল্পনা শক্তি অর্থাৎ ফ্যান্সি তাকে চিরকাল বাস্তব থেকে দূরে রাখা, ধোকা দিয়ে রাখতে পারে না। যেমনটা এই প্রতারক পরি বা কল্পনার ক্ষতি রয়েছে, মানে কোনো জিনিসেই তোমাকে সারা জীবনের জন্য মোহে মোহিত করে তোমাকে ধোকা দিয়ে বাস্তব থেকে দূরে রাখাটা সম্ভব নয়। তুমি তোমার মনকে যতই ধোকা দাও, যতই তুমি তোমার মনকে বুঝিয়ে নিয়ে কল্পনার জগতে নিয়ে যাও, সেটা সারা জীবনের জন্য তো সময় সম্ভব নয় ভাই। তাই বিদায় নিতে হচ্ছে কবিকে ওই কল্পনার জগৎ থেকে, এবং বিদায় নিতে হচ্ছে সেই নাইটেঙ্গেল পাখির কাছ থেকে। ঠিক আছে, নেক্সট, Adieu, adieu, the plaintive anthem fades past the near meadows
over the still stream, up the hillside, and now it is buried deep in the next valley glades. কি বলছেন? বিদায় বিদায়, the plaintive anthem fades. plaintive anthem মানে বিষাদপূর্ণ গান বা শোক গাথা। নাইটেঙ্গেল পাখির সেই দুঃখ এবং সুন্দরের যে মিশ্রণে গাওয়া গান, তাকেই কবি বলেছেন প্ল্যান্টিভ অ্যানথেম। তো আজ যেন একটু পরেই সেই প্ল্যান্টিভ অ্যানথেম অর্থাৎ বিষাদপূর্ণ গান, শোক গাথা যেন কোথাও মিলিয়ে গেল, হারিয়ে গেল। কোথায় হারিয়ে গেল? পাস দ্য নিয়ার মিডোজ, পাশের যে তৃণভূমি সেখানে হারিয়ে গেল। ওভার দ্য স্টিল স্ট্রিম, ওই যে শান্ত চুপচাপ যে জলাশয় বা যে ঝর্ণা, সেখানে যেন হারিয়ে গেল। ঠিক আছে? আপ দ্য হিল সাইড এন্ড নাও ইট ইজ বারিড ডিপ, এবং সেই গান কোথাও দূরে যেন এবার কবর পেয়ে গেছে। ইন দ্য নেক্সট ভ্যালি গ্লেডস। ঠিক আছে? বারবার বিদায়ের সুর জানিয়ে কবি শুনছেন যে পাখির সেই বিষাদ মাখা গান ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছে কাছের মাঠ পেরিয়ে, শান্ত নদীর উপর দিয়ে, পাহাড়ের ঢাল বেয়ে উপরে ওঠে এবং অবশেষে তা পাশের উপত্যকার সবুজ ঘেরা বনের গভীরে হারিয়ে যায় বা লুকিয়ে যাচ্ছে। কবি বুঝতে পারছেন সেই আওয়াজটা আর নেই, সেই সুর আর নেই, সেই গান আর নেই। নেক্সট কবি বলছেন, ওয়াজ ইট এ ভিশন অর এ ওয়েকিং ড্রিম, ফ্লেড ইজ দ্যাট মিউজিক, ডু আই ওয়েক অর স্লিপ। কবি এবার বাস্তব কোনটা আর কোনটা ইমাজিনেশন সেটা বুঝতে পারছেন না। এতক্ষণ তিনি যে মন্ত্রমুগ্ধ হয়ে ওই নাইটেঙ্গেল পাখির জগতে চলে গিয়েছিলেন, জীবনের এই পার্থিব জগতের কষ্ট দুঃখ ভুলে নিয়ে, ঠিক আছে, কিন্তু এখন যেন সেই ভিশনটা আর নেই। তাই কবি নিজেই যেন বুঝতে পারছেন না যে আগে যেটা দেখলেন সেটা কি সত্যি কোনো স্বপ্ন নাকি তার জেগে থাকা ধারণা। পাখির গান পুরোপুরি থেমে যাওয়ার পর কবি ঘোর কাটানো মানুষের মতো বিভ্রান্ত হয়ে নিজের মনে প্রশ্ন করছেন, যা একটু আগে ঘটে গেল তা কি কোনো অলৌকিক দৃশ্য, কোনো ভিশন ছিল, নাকি জেগে থাকা অবস্থায় কোনো স্বপ্ন? চোখের সামনে থেকে সেই জাদুকরী গান ফুরিয়ে গেছে। এখন কবি বুঝতে পারছেন না তিনি জেগে আছেন নাকি ঘুমিয়ে আছেন। তাই কবি প্রশ্ন করছেন, ডু আই ওয়েক অর স্লিপ, আমি কি জেগে আছি নাকি আমি ঘুমিয়ে গেছি। তো সেই জিনিসটাই কবি বলছেন, আর এভাবেই তিনি কবিতাটা শেষ করেছেন। তো দেখো, এই কবিতাটার মূল যেটা মর্মার্থ বা কবির যে আসল বক্তব্য সেটা এবার একটু সংক্ষেপে আমরা জানবো। জন কিটসের এই অমর কবিতার মূল বার্তা হলো মানব জীবনের অনিবার্য দুঃখ কষ্ট ও নশ্বরতা থেকে মুক্তি পেতে কল্পনার শিল্প ও সৌন্দর্য কিভাবে সাময়িক আশ্রয় বা সান্ত্বনা দেয়। ঠিক আছে? কিন্তু কবি এটাও বলেছেন পরিবেশ কিভাবে আবার নিষ্ঠুর বাস্তবে মানুষকে ফিরিয়ে নিয়ে আসে। ঠিক আছে? তো কোন জিনিসের আর্ট বা কোনো কিছুর শিল্প বা সৌন্দর্য এমন জিনিস যা আমাদেরকে আমাদের যে পার্থিব জগতের দুঃখ কষ্ট থেকে অতি সহজেই তা থেকে আমাদের বের করে নিয়ে যায়। অতি সহজেই শিল্প এবং সৌন্দর্য আমাদের পার্থিব জগতের দুঃখ কষ্ট ভুলিয়ে যেতে সাহায্য করে। কিন্তু নেচার বা প্রকৃতি এমন একটা জিনিস যে সেটা আমাদেরকে আবার নিষ্ঠুর বাস্তবে আমাদেরকে ফিরিয়ে নিয়ে আসেই। এটাই জীবন। তো খুব সহজ ভাষায় এই কয়েকটা পয়েন্ট আমি তোমাদেরকে বলতে চাই, যেটা এই কবিতার মূল বিষয়। নাম্বার 1, বাস্তব জীবনের যন্ত্রণা। মানব জীবন চরম ক্লান্তি, বার্ধক্য, অসুস্থতা, আমরা প্রিয়জনের মৃত্যু দেখতে পাই, অনেক সময় হতাশা দুঃখে ভরা আমাদের জীবন থাকে। এখানে সবকিছুই ক্ষণস্থায়ী। আজ যে ইয়াং সে কাল ওল্ড, সে ওল্ড হওয়ার পর একদিন আমাদের ছেড়ে যাবেই, সে আমাদের প্রিয়জনেই হোক বা কাছের লোকেই যতই হোক না কেন। সৌন্দর্য বা ভালোবাসা চিরস্থায়ী নয়, এই একটা লেসন আমরা এই গল্পের থেকে পাচ্ছি। নেক্সট, শিল্প ও কল্পনার মুক্তি। নাইটেঙ্গেল পাখির অমর ও জাদুকরী গান এবং কবির কল্পনা শক্তি মানুষকে বাস্তব পৃথিবীর এই নিষ্ঠুর জগৎ থেকে দূরে এক স্নিগ্ধ ও সুন্দর স্বপ্নের জগতে নিয়ে যায়। ইয়েস, যদি কোনো কিছু মানুষকে মুক্তি দিতে পারে এই যন্ত্রণাদায়ক জীবনের থেকে, তা হচ্ছে আর্ট অ্যান্ড লিটারেচার। ক্লিয়ার? নাম্বার 3, মৃতের সাথে একাত্মতা। কবি এমন এক শান্ত মৃত্যুর সৌন্দর্য অনুভব করেন যেখানে এই বিষাদময় পৃথিবীতে কোনো কষ্ট না পেয়ে চিরকালের মতো পাখির গানের সাথে মিলিয়ে যাওয়া যায়। তো মৃত্যুর মধ্যেও যেন একাত্মতা খুঁজে পান কবি। আর চরম
ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে তার শেষ পয়েন্টটা কি, বাস্তবের চরম সত্য, যে তুমি যতই চেষ্টা করো এই জগৎকে ছেড়ে অন্য জগতে, কল্পনার জগতে চলে যেতে, তুমি পারবে। Yes, it is possible for you to forgive the the pain and suffering of this world, but it is temporary. এটা কিন্তু পার্মানেন্ট কখনোই হতে পারে না, বাস্তবে তোমাকে ফিরে আসতে হবেই। পরিশেষে পাখির গান যখন আস্তে আস্তে দূরে মিলিয়ে যায়, তখন কল্পনার ঘোর কেটে যায়, কবি ফিরে আসতে হয় তার নিজের একা ও বাস্তব সত্তায়। আর তিনি বিভ্রান্ত হয়ে ভাবেন, এতক্ষণ যা তিনি অনুভব করলেন তা কি কোনো অলৌকিক স্বপ্ন ছিল, নাকি জেগে থাকা অবস্থায় দেখা কোনো মায়া। তো এই প্রশ্নটাই কবি শেষ করেছেন আমাদের এই কবিতা। আশা করি তোমরা কবিতাটা বুঝতে পারলে। তো এই কবিতা থেকে আমি, যদি তোমরা কোশ্চেন আনসার ডিসকাশন চাও বা কোনো রকমের নোটস চাও, তাহলে আমাকে কমেন্টে জানাও। আর আমি এখন 5th সেমিস্টারের ক্লাস নিচ্ছি সপ্তাহে 3 দিন ধরে। যদি কেউ ক্লাস করতে চাও তাহলে আমাকে অবশ্যই কমেন্টে জানাবে। আজকের এই ভিডিও এই পর্যন্তই থাকছে।